হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সো আমরা নতুন একটা লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা সার্কিট থিওরেমসের লেকচার নাম্বার 5-এ আলোচনা করব হচ্ছে প্রবলেম সলভিং ও সার্কিট থিওরেমস, অর্থাৎ হচ্ছে এই চ্যাপ্টারটা যে আমরা প্রথমে 4টা লেকচার করছি সেই 4টা লেকচারের উপর ডিপেন্ড করে কিছু প্রবলেম সলভিং করব এবং সেগুলো প্র্যাকটিস প্রবলেমগুলোই করে দিব। সো এক্সারসাইজের কোনো প্রবলেম থাকলে সেগুলো পরবর্তীতে হয়তো এই লেকচার সিরিজে অ্যাড হতে পারে। সেটা পরবর্তীতে দেখা যাবে। আপাতত আমি আজকে প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। তো চলো আমরা শুরু করি। সো এখানে প্রথমে যে প্রবলেমটা আছে এটা হচ্ছে প্র্যাকটিস 4.4 এবং এটা হচ্ছে একটা সুপারপজিশনের প্রবলেম, সুপারপজিশন থিওরেম। সো সুপারপজিশন থিওরেমের উপর ডিপেন্ড করে আমরা এই প্রবলেমটা সলভ করি। সেখানে বলা হচ্ছে ইউজ সুপারপজিশন থিওরেম টু ফাইন্ড Vx ইন দ্য সার্কিট। সেখানে অ্যান্সারটা দেওয়া আছে, আমরা একটু করে দেখি অ্যান্সার মেলাতে পারি কিনা। আশা করি পারবো। তো সুপারপজিশনের নিয়মটা যদি আমি জাস্ট একটু রিভিউ করি, যে সুপারপজিশনের নিয়মটা হচ্ছে এট এ টাইম একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অ্যাক্টিভ রেখে প্রতিটা সোর্সের কি ইফেক্ট সেটাকে দেখতে চাইলে আমরা সুপারপজিশন ইউজ করি এবং ফাইনাল রেজাল্টটা হবে সবগুলো সোর্সের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের অ্যালজেব্রিক সামের সমান। অর্থাৎ আরো সহজ করে বললে Vx যদি আমরা বের করতে চাই, এই Vx এর ভ্যালু আসলে এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে এখানে, একটা হলো ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স, দুইজনের জন্য Vx এর একটা ভ্যালু আসবে। সো আমরা যদি চাই যে 25 ভোল্টের ভোল্টেজ সোর্সের জন্য Vx এর ভ্যালু কত, 5 এম্পিয়ারের জন্য Vx এর ভ্যালু কত, তারপর ওভারঅল টোটালটা কত। সো মানে তিনটা স্টেপে আমরা জিনিসটা দেখতে পারি। সো তখন আমরা সুপারপজিশন ইউজ করি, যে এটার আলাদা কন্ট্রিবিউশন, এটা আলাদা কন্ট্রিবিউশন বের করে তারপরে আমরা সুপারপজিশন করব। সুপারপজিশন মানে হচ্ছে অ্যালজেব্রিক সাম করব। সো আমরা কি করব তাহলে, এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যতগুলো আছে সেগুলোকে আগে মার্ক করব। সেখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে দুইটা, এটা একটা আর এটা একটা। সো তাহলে আমরা কি করব, একটাকে এট এ টাইম অ্যাক্টিভ রাখবো। সো এখানে আমরা প্রথমে কি রাখবো, কেস 1-এ তাহলে আমরা কেস 1 ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভ রাখি। তো কারেন্ট সোর্স ওপেন করে দেব। তাহলে আমরা কারেন্ট সোর্স এটাকে আমরা কি করব, ওপেন করে দেব। অনেকদিন পর ক্লাস নিচ্ছি, যেন লেখা একটু হয়তো হিজিবিজি হতে পারে। সো আমরা সার্কিটটাকে ড্র করব আবার। আমি মাউসের সেটিংটা একটু ঠিক করে নিছি। আমার পেনটা হচ্ছিল খুব বেশি স্পিডে মুভ করতেছিল, ওই জন্য লেখাগুলো বড় হচ্ছিল। সো এখন আমরা কি করবো, তাহলে কারেন্ট সোর্সটাকে ওপেন করে দিয়ে সার্কিটটাকে রিড্র করব। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই পাশে একটা ভোল্টেজ সোর্স আছে, তারপর এখানে এটা কারেন্ট সোর্স ছিল, এটা তো ওপেন হয়ে গেল, এটা বাদ। সাথে এখানে একটা রেজিস্ট্যান্স, তারপর এখানে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সো দেখো আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে হচ্ছিল সুপারপজিশনের ক্ষেত্রে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করি, ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, ডিপেন্ডেন্ট সোর্স যা আছে তাই থাকবে, ওইটার কোনো চেঞ্জ করা হবে না, ঠিক আছে। সো এখানে 20 ওহম, আমি ওহম দিচ্ছি না, বুঝে নিও, 25 ভোল্ট আর গ্রাউন্ড আছে হচ্ছে এখানে। সো এখন এই পয়েন্টের যে ভোল্টেজ সেটার নাম হবে হচ্ছে Vx। এখন আমরা এটাকে দিব Vx 1, এটার নাম আর Vx দিব না, এটার নাম দিব কি Vx1। মানে Vx হচ্ছে আসলে ওভারঅল যেটা সবগুলোর কন্ট্রিবিউশনে যেটা হবে ওটা ফাইনালি, আর Vx1 মানে হচ্ছে এক নাম্বার সোর্স বা ভোল্টেজ সোর্সের কন্ট্রিবিউশনের জন্য যেটা আসবে ওইটা। আর ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুটা হচ্ছে 0.1 Vx1। এখন এটাকে আর Vx রাখবো না, এই যে এটাকে আর Vx রাখবো না, এটাকে আমরা লিখবো হচ্ছে Vx1। এখন এখানে যেহেতু ভোল্টেজ বের করতে বলছে, সো নোডাল অ্যানালাইসিস সবচেয়ে ইজি প্রসেস হবে। সো নোডালের জন্য এখানে কয়টা নোড আছে শুরু আমরা দেখি। তাহলে গ্রাউন্ড একটা নোড আছে, এই পয়েন্টে একটা নোড আছে, যেটার ভ্যালু আমি অলরেডি জানি, সেটা হচ্ছে 25 ভোল্ট। মানে কোনো একটা সোর্স, ভোল্টেজ সোর্স যদি গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে তাহলে তার অন্য পাশের ভোল্টেজ হবে ওই ভোল্টেজ সোর্সের সমান, এবং পোলারিটিটা দেখে নিতে হবে, যেহেতু প্লাস আছে তাহলে প্লাস 25 ভোল্ট।
আর এই পয়েন্টের ভোল্টেজ তো Vx1। সো এই পয়েন্ট বলতে এই তিনটা পয়েন্ট আসলে সেম নোড। তাহলে এখানে আমাদের আননোন নোড হচ্ছে একটা, যেটাকে আমরা বলি হচ্ছে নন রেফারেন্স নোড। সো এখন নন রেফারেন্স নোড থেকে কয়টা কারেন্ট বের হয়ে যাচ্ছে বা প্রবেশ করতেছে, সো আমরা Vx-টাকে এই পয়েন্টে চিন্তা করতে পারি। তাহলে এই পয়েন্ট থেকে দেখা যাচ্ছে তিনটা কারেন্ট দেখা যাচ্ছে, এই দিক থেকে একটা আসতেছে, সেটা হলো 0.1 Vx1, তারপরে এটা ধরি আমরা I1, আর এখানে আরেকটা ধরে নিই, এটা হলো I2। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে আমাদের Vx1 পয়েন্ট। তাহলে আমরা যদি KCL অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং KCL at node 1, KCL at node 1, সেখানে একটাই নোড আছে, নোড 1 না লিখলে সমস্যা নেই। সো এখানে প্রবেশ করতেছে হচ্ছে 0.1 Vx1, আর বের হয়ে যাচ্ছে -I1 -I2 = 0। সো এখানে 0.1 Vx1, এটা দিয়ে কি কনফিউজড হও না, এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স না, এটা একটা কারেন্ট সোর্স, বাট ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ভোল্টেজের উপর নির্ভর করতে, বাট এটা একটা কারেন্ট সোর্স, ওই জন্য ডিরেক্ট এর ভ্যালুটা এখানে যোগ বা বিয়োগ হচ্ছে। সো এখানে আমরা ভ্যালু বসাবো, I1 I2 এগুলোর ভ্যালু বসাবো। I1 হচ্ছে 4 ওহম রেজিস্ট্যান্সের কারেন্ট, তাহলে এটা শুরু হচ্ছে Vx1 থেকে, শেষ হচ্ছে 0 তে, তাহলে Vx1 -0 / 4, মাইনাস I2 শুরু হচ্ছে Vx1 থেকে, শেষ হচ্ছে 25 ভোল্ট ডিভাইডেড বাই 20 ওহম। এই যে Vx1 থেকে 25 ভোল্টে গিয়ে শেষ হচ্ছে, ইকুয়াল 0। এন্ড আমরা সলভ করলেই Vx1 এর একটা ভ্যালু চলে আসবে। সো আমরা একটু সলভটা করি। সেখানে 20 হচ্ছে লসাগু, 20 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে 2Vx1 -5 Vx1, এখানে 20 কেটে যাবে, 1 তার -Vx1 + 25 = 0। সো Vx হচ্ছে টোটাল এখানে +2 -6, তার মানে -4, সেটাকে ওই পাশে দিলে 4Vx1 = 25। so Vx1 = 25/4 ভোল্ট। এখন সিমিলারলি আমরা কি করব, এটা হচ্ছে আমাদের কেস 1 গেল। এখন আসলে কেস 2 তে আমরা কি করব, কেস 2 এর জন্য এবার ভোল্টেজ সোর্সটাকে অফ করতে হবে, কারেন্ট সোর্সকে আমরা অ্যাক্টিভ রাখবো। সো ভোল্টেজ সোর্স অফ করা বা ইনঅ্যাক্টিভ করার নিয়ম হচ্ছে শর্ট করতে হবে। সো ভোল্টেজ সোর্স উইল বি শর্টেড। এটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ভোল্টেজ সোর্স উইল বি শর্টেড। সো আমরা সার্কিটটাকে আবার ড্র করে এটাকে শর্ট করে দিয়ে আমার ড্রয়িংটা ভালো হচ্ছে না। আসলে আমার সেটআপ একটু চেঞ্জ হয়েছে, বাসা চেঞ্জ করার ফলে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। সেটা 4 ওহম, এটা 5 এম্পিয়ার, এটা 20 ওহম ছিল, আর এখানে ছিল হচ্ছে 0.1 Vx। সো এখন আমরা কি করব, এই পয়েন্টের নাম হবে Vx2। সো এটাও হয়ে যাবে Vx2, আর এখানে তো গ্রাউন্ড ছিলই। সিমিলারলি এখানে আমাদের কি করতে হবে, KCL অ্যাপ্লাই করতে হবে। সো আমরা নোডাল অ্যানালাইসিস করব আর কি। সো এটা করার জন্য আগে কারেন্টগুলোর নাম দিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছি আমরা এই নোডের ভিতরে কারেন্ট আছে হচ্ছে এই যে এই ব্রাঞ্চে একটা, এটার নাম দেব I1, এবার বড় হাতের I1 দিলাম। এই দিক থেকে আসতেছে 5 এম্পিয়ার, এটার নাম দেওয়ার প্রয়োজন নাই। এখানে একটা আছে I2, আর এই দিক থেকে আসতেছে হচ্ছে 0.1 Vx। তাহলে আমরা যদি KCL অ্যাপ্লাই করি, এই নোডে প্রবেশ করতেছে হচ্ছে এখান থেকে 5 এম্পিয়ার, I1 বের হয়ে যাচ্ছে, I2 বের হয়ে যাচ্ছে, আবার এটা প্রবেশ করতেছে 0.1 Vx2। সো এখন I1 I2 এর ভ্যালু বসাবো আমরা, 5 -I1 শুরু হচ্ছে Vx2 থেকে এবং শেষ হচ্ছে 0 তে এসে। সো Vx2 -0 / 20, আর I2 Vx2 -0/4,
plus 0.1 vx2 equal 0. সো এখানে আমাদের 20 আবার লসাগু আছে, সেই 20 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে 100 vx2 মাইনাস এখানে হবে 5 vx2 প্লাস এখানে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 vx2। সো যোগ বিয়োগ করলে এখানে -6 -4ই আছে আগের মতো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 4 vx2 equal to 100 আর vx2 equal to 25 ভোল্ট। সো আমরা এখন সুপারপজিশন যদি করি, সুপারপজিশন করলে সো vx equal to vx1 plus vx2। সো vx1 ছিল হচ্ছে 25/4, এই যে 25/4 বা এটাকে দশমিকে লিখলে 6.25, সো 6.25 প্লাস এখানে হয়েছে 25, সেটা আসবে 31.25 ভোল্ট। সো আমাদের অ্যান্সারটা একটু দেখে আসি, হ্যাঁ 31.25 ভোল্ট। তাহলে সুপারপজিশনের স্টেপটা যদি আরেকবার মনে করে দিই, যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে সেগুলোকে প্রতিবার এক একটাকে অ্যাক্টিভ রেখে প্রতিটার ইফেক্টটাকে আলাদা আলাদা বের করতে হবে। বের করার পর ওভারঅল ইফেক্টটা ভেক্টর সাম করতে হবে, যেটাকে আমরা বলি সুপারপজিশন করা। আর ইনঅ্যাক্টিভ করার নিয়ম হচ্ছে কারেন্ট সোর্সকে ওপেন করতে হবে আর ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হবে। সো পরের প্রবলেমে যাচ্ছি। সো এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে থেভেনিনের উপরে। সো এখানে using Thevenin's theorem find the equivalent circuit to the left of the terminals in the circuit, মানে এই লেফট সাইডের এই টার্মিনালের সাপেক্ষে এ এবং বি পয়েন্টের সাপেক্ষে থেভেনিন সার্কিট বের করতে বলা হয়েছে এবং আই বের করতে বলা হয়েছে। আগে থেভেনিন সার্কিট করতে বলে তারপর দেন ফাইন্ড আই। সো থেভেনিন সার্কিট আমরা জানি দুইটা জিনিস বের করতে, একটা হচ্ছে থেভেনিন ভোল্টেজ আর একটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। থেভেনিন ভোল্টেজের ডেফিনিশন ছিল হচ্ছে আমাদের টার্মিনালটাকে যদি ওপেন করা হয় সেই ওপেন সার্কিট যে ভোল্টেজ সেটাই হচ্ছে থেভেনিন ভোল্টেজ, আর থেভেনিন রেজিস্ট্যান্স হচ্ছে ওই পয়েন্টের মানে ওই টার্মিনালকে ওপেন করার পর যে রেজিস্ট্যান্সটা আমরা পাবো টার্মিনালের সাপেক্ষে, এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা পাবো ওইটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। সো এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের দুইটা আলাদা নিয়ম আছে। সো আমরা যেহেতু এখানে ডিপেন্ডেন্ট সোর্স নেই তাহলে এটা সহজ নিয়মটাতেই হবে। সো এটাই আগে করি আমরা। সো দুইটা স্টেপে করবো আমরা। একটা হচ্ছে থেভেনিন ভোল্টেজ VTH। তাহলে VTH এর জন্য আমাদের কি করতে হবে, এই লোড বা এই এবি টার্মিনালটাকে ওপেন করে দিতে হবে। সো এবি টার্মিনালটাকে আমি ওপেন করে এটাকে রিড্র করি। তাহলে এবি টার্মিনালটা এই যে এটাকে বাদ দিয়ে দিলাম আর কি, ওপেন করে দিলাম এবি সাপেক্ষে। ভ্যালুগুলো লিখি, তাহলে এটা হচ্ছে 12 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার, 6 ওহম, ওহম দিচ্ছি না বুঝে নিও, এটা 6, এটা 4। সো এখন আমাকে এটা সলভ করতে হবে। তো এটা সলভ করার বিভিন্ন উপায় থাকতে পারে, তাই না? আমাদের অ্যাকচুয়ালি এখানে ভোল্টেজটা লাগবে। সো ভোল্টেজ বের করতে হলে ভেহিকলটা এয়ার মানে ভোল্টেজ বের করার জন্য কারেন্টও লাগবে। সো কারেন্ট বের করার জন্য অনেকগুলো প্রসেস আছে, এর মধ্যে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে মেশ অ্যানালাইসিস। সো আমরা সেই মেশ অ্যানালাইসিসটাই করবো আর কি এখানে। সো দুইটা মেশ দেখতে পাচ্ছি আমরা এখানে, একটা মেশকে ধরো I1 আর একটা মেশকে ধরো I2। So mesh 1 KCL apply करो। So applying KCL in mesh 1। So mesh analysis এখান থেকে শুরু করি আমরা। তাহলে এখান থেকে দিক দিয়ে গেলে 6I1। মেশ অ্যানালাইসিস নিয়ে আলাদা ভিডিও দেওয়া আছে, কারো যদি কনফিউজ, আচ্ছা আমি এখানে একটা জিনিস
খেয়াল করিনি। সেখানে কিন্তু সুপার মেশ আছে, সো ডিরেক্ট কেসিএল দেওয়া যাবে না। সো আশা করি যারা মনোযোগ দিয়ে দেখতেছে ওরা বুঝতেছিল, আমি খেয়াল করিনি শুরুতে। সেখানে সুপার মেশ আছে, মানে অ্যাকচুয়ালি মেশ অ্যানালাইসিস করার সময় তোমাকে প্রথমে দেখতে হবে কোনো কারেন্ট সোর্স আছে কিনা, এবং সেই কারেন্ট সোর্সের অবস্থানটা দেখতে হবে, ইন্ডিভিজুয়াল বাহুতে আছে না কমন বাহুতে আছে। সো এখানে কমন বাহুতে আছে, কমন বাহুতে যেহেতু আছে তার মানে এখানে সুপার মেশ হবে, অর্থাৎ এই দুইটা কারেন্টের মানে I1 এবং I2 এর ডিফারেন্স হচ্ছে 2 এম্পিয়ার, এবং 2 এম্পিয়ার ডিরেকশন হচ্ছে উপরের দিকে, তার মানে I2 এর সাথে 2 এম্পিয়ার মিলতেছে, ওই জন্য I2 বড়, অর্থাৎ I2 মাইনাস I1 ইকুয়াল টু 2 এম্পিয়ার। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এটাকে আরো ক্যালকুলেটর সলভের মতো করে যদি আমরা সিকোয়েন্সিয়ালি লিখি, মাইনাস I1 প্লাস I2 ইকুয়াল টু 2, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। তারপর এই কারেন্ট সোর্সটাকে বাদ দিয়ে যে বড় একটা সুপার মেশ তৈরি হবে, সেই সুপার মেশ আমরা কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে আবার কেসিএল বলতেছি, এটা হবে কেভিএল ইন সুপার মেশ। সেখান থেকে শুরু করি আমরা, 6I1 তারপর 6I2 প্লাস 4I2 মাইনাস 12 ইকুয়াল 0। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 6I1 প্লাস 10I2 ইকুয়াল 12। সো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। সো আমি এটা ক্যালকুলেটরে সলভ করে বসাচ্ছি। So by solving equations using calculator, we get I1 equal to minus means direction is reversed, মানে আমরা যে ডিরেকশনটা ধরছি ক্লকওয়াইজ, সে ক্লকওয়াইজ হবে না, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে। আর I2 হচ্ছে 1.5 এম্পিয়ার। সো আমাদের দরকার কি, আমাদের দরকার থেভেনিন ভোল্টেজ। থেভেনিন ভোল্টেজ মিন্স এ পয়েন্ট এবং বি পয়েন্টে একটা ভোল্ট মিটার কানেক্ট করলে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটা হচ্ছে থেভেনিন ভোল্টেজ, অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটা হবে আসলে এই 4 ওহম রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ সেটার সমান, অর্থাৎ VTH equal to 4I2. So 4 into 1.5 equal to 6 ভোল্ট। সো থেভেনিন ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, এই যে অ্যান্সার। ওকে, সো থেভেনিন ভোল্টেজ চলে আসলো। তার থেভেনিন ভোল্টেজটা কি, কোন একটা সার্কিটের যে টার্মিনালের সাপেক্ষে থেভেনিন ভোল্টেজ বের করতে হবে, সেই টার্মিনাল দুইটার মধ্যবর্তী পয়েন্টটাকে ওপেন করে সেই ওপেন সার্কিট যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাই হবে আমাদের থেভেনিন ভোল্টেজ। সো নেক্সট আসি আমরা থেভেনিন রেজিস্ট্যান্স। সো থেভেনিন রেজিস্ট্যান্স করার জন্য আমি নিয়মটা বলে নিই, তারপরে ড্র করতেছি। এই সার্কিটে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে সবগুলোকে ইনঅ্যাক্টিভ করতে হবে। ইনঅ্যাক্টিভ করে একটু আগে দেখলাম কারেন্ট সোর্সকে ওপেন, ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হবে। সো এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নেই, তাহলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যতগুলো আছে সেগুলোকে আমরা কী করবো, এখন ইনঅ্যাক্টিভ করে দিব। সো ইনঅ্যাক্টিভ করে এটাকে যদি আমরা রিড্র করি তখন কি দাঁড়াবে সার্কিটটা, তাহলে এখানে 6 ওহম, এখানে 6 ওহম, এখানে 4 ওহম, আর এটা এ, এটা বি, নিচে লাইনটা আছে। এখন বসে ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স যে জায়গায় ছিল এই জায়গাটা এখানে হচ্ছে শর্ট হয়ে যাবে, আর কারেন্ট সোর্স যে জায়গায় ছিল এই দুই পয়েন্টের মধ্যে এটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ ভোল্টেজ সোর্সকে শর্ট করলাম বা ইনঅ্যাক্টিভ করলাম, কারেন্ট সোর্সকে ওপেন করলাম বা ইনঅ্যাক্টিভ করলাম, করে আমরা এখন এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। সো এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাই হবে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স খুবই ইজি, এখানে 6 সিরিজে আছে, তাহলে 12, তার সাথে প্যারালালে আছে হচ্ছে 4, তাহলে 12 প্যারালাল 4 করলে চলে আসবে 3 ওহম। সো এটাই হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। তার মানে আমাদের ফাইনাল যে ফাইনাল সার্কিটটা পাচ্ছি, একটা থেভেনিন রেজিস্ট্যান্স আর একটা থেভেনিন ভোল্টেজ। থেভেনিন রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 3 ওহম, আর থেভেনিন ভোল্টেজের ভ্যালু পাইছি 6 ভোল্ট। এই হচ্ছে আমাদের এ পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এবং এ এবং বি পয়েন্টের মধ্যে কি কানেক্টেড ছিল আমাদের কোয়েশ্চেনটাতে, 1 ওহমের একটা রেজিস্ট্যান্স কানেক্টেড ছিল, যেটাকে আমরা বলি লোড রেজিস্ট্যান্স। তাহলে এখানে একটা লোড রেজিস্ট্যান্স কানেক্টেড ছিল 1 ওহম। তোমাকে বলা হয়, এম্পিয়ার লিখছি সরি, তোমাকে বলা হচ্ছে এই 1 ওহমের কারেন্টটা কত, আই কত। সো আই ইকুয়াল টু, সেখানে তো সিরিজে আছে 6/3 + 1 অর্থাৎ 4, অর্থাৎ 1.5 এম্পিয়ার।
তাহলে এই যে আমাদের 6 ভোল্ট 3 ওহম 1.5 এম্পিয়ার, এই যে ফাইন্ড আই, এটা হচ্ছে থেভেনিন করার পর আই বের করা হয়েছে। ওকে, তাহলে থেভেনিনের কনসেপ্টটা গেল। আসলে থেভেনিনটা আমরা কেন ইউজ করি সেটা যদি একটু মনে করে দিই আমি, যে কোনো কমপ্লেক্স সার্কিটকে ইজি ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য আমরা থেভেনিন ইউজ করি। সেখানে থেভেনিন আরেকটা প্রবলেম নেওয়া হয়েছে, এটা হলো 9.4। এখানে পার্থক্যটা কি, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স চলে আসে আর একটা ডিপেন্ডেন্ট সোর্স চলে আসলো। সো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে তখন আমাদের ভোল্টেজটার নিয়ম একই থাকে, বাট কারেন্টের নিয়মটা একটু, কারেন্টের রেজিস্ট্যান্সের নিয়মটা একটু চেঞ্জ হয়। সো আমরা করি আস্তে আস্তে। ওকে, সো ভিটিএসটা আগে করব। সো ভিটিএস করার জন্য কিছুই করতে হয় না, যে ইকুয়েশনে যে সার্কিটটা দেওয়া আছে ওই সার্কিটটাকে সলভ করতে হবে। সো এই সার্কিটটাকে আমি সলভ করার জন্য এই সার্কিটে ড্র করি, নতুন করে সার্কিটটা ড্র করতেছি না। তাহলে এখানে দুইটা মেশ আছে, একটা মেশকে ধরবো I1, এটা আরেকটা মেশ, এটাকে ধরবো I2। সেই দুইটা মেশের মধ্যে একটা কারেন্ট সোর্স আছে আগের মতোই, সেটা হচ্ছে I2 মাইনাস I1 ইকুয়াল টু 1.5 IX। এই যে 1.5 IX। এখন এখানে IX এর ভ্যালু কত? IX কি? IX হচ্ছে 3 ওহমের কারেন্ট, 3 ওহম রেজিস্ট্যান্সের যে কারেন্ট, এটাই হচ্ছে IX, এবং সেটাকে আমরা ধরে নিচ্ছি I2। এই যে কোয়েশ্চেন বলতে সেটা IX, আমরা বলতে সেটা I2। সো যাই IX তাই I2, তাহলে IX ইকুয়াল টু I2 বসাইতে পারি। সো সেটা আমি বসাবো এখানে, IX ইকুয়াল টু I2 1.5 I2। তারপরে এক পাশে নিয়ে আসবো, এক পাশে নিয়ে আসলে I1 সবগুলো ডান পাশে দিয়ে দিচ্ছি, প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটাকে মাইনাস হয়ে প্লাস 0.5 I2 ইকুয়াল 0। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। সো এটা আমাদের গেল কি এই কারেন্ট সোর্স। এখন কারেন্ট সোর্স কি ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। ইনঅ্যাক্টিভ করা মানে হচ্ছে হলো এটা বাদ দিয়ে দিতে হবে, তারপর যে সুপার মেশটা পাবো সেই সুপার মেশে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। সো এখন আমরা কেভিএল ইন সুপার মেশ দিব, কেভিএল ইন সুপার মেশ। সেখান থেকে শুরু করি, 5I1 3I2 IX কিন্তু নিও না, IX নিলেও হবে, সমস্যা নেই, বাট আমরা ম্যাথ করার সময় I1 I2 নিয়েই করব, প্লাস 4I2। আচ্ছা খেয়াল করে একটু, শুরুতে বলিনি, এটা A আর B এর ভিতরে এবার কিছু কানেক্টেড নেই, মানে ওরা ওপেন করে দিয়েছে। সো তুমি আবার A আর B এর মধ্যে 4 ওহম এটাকে বাদ দেওয়ার দরকার নেই, A এবং B এর পরে কিছু থাকলে সেগুলোকে বাদ দিবে, এর আগের গুলো সবই থাকবে কিন্তু। তাহলে 4I2 মাইনাস 6 ইকুয়াল 0। সুপার মেশটা আরেকবার বলি, 5I1 3I2 4I2 মাইনাস 6। সো এখানে ভ্যালু যোগ বিয়োগ করলে 5I1 প্লাস 7I2 ইকুয়াল 6, ইকুয়েশন নাম্বার 2। সো আগের মতোই ক্যালকুলেটর সলভ করি আমরা, বাই সলভিং ইকুয়েশন 1 and 2 we get I1 equal to I2 equal to, আমি সলভ করে বসাচ্ছি। সো I1 equal to minus 0.667 এম্পিয়ার, আর I2 হচ্ছে 1.333 এম্পিয়ার। সো আমাদের দরকার তো VTH, অর্থাৎ এই দুই পয়েন্টের মধ্যে একটা ভোল্টমিটার কানেক্ট করলে, এই দুই পয়েন্টের মধ্যে একটা ভোল্টমিটার কানেক্ট করলে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটা আমরা বের করতে চাচ্ছি। সো এখানে একটা ভোল্টমিটার কানেক্ট করলে কি আসবে, এই 4 ওহম রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ সেই ভোল্টেজটা আমাকে এখানে দেখাবে। সো VTH ইকুয়াল টু 4I2, কারণ 4 এর ভিতর দিয়ে কারেন্ট যে I2, তাহলে V ইকুয়াল টু IR, তাহলে 4 ইন্টু 1.333, সো এটা বরাবর চলে আসবে 5. হ্যাঁ ওইটাই আসবে, 5.33 আসবে, 5.33 ভোল্ট। সো সিম্পল প্রবলেম, আশা করি বুঝতে পারছে সবাই। আমরা এখন RTH এ যাব, RTHটা একটু আলাদা হবে। সো আমি তোমাদের আশা করি পুরোটা দেখছো, আমি এটুকু মুছে আবার কোয়েশ্চেনটা সেই কোয়েশ্চেনের মতোই বানাচ্ছি, যেহেতু কোয়েশ্চেন অ্যান্সার করছিলাম। এখন আসি আমরা RTH বের করব। সো কোয়েশ্চেন হচ্ছে এটা আমাদের, RTH করার জন্য আমাদের কি দেখতে হবে বলছিলাম, যে কোনো ডিপেন্ডেন্ট সোর্স আছে কিনা। সো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে নিয়মটা কি, সো প্রথমে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিব, অর্থাৎ এখানে যেহেতু একটাই ভোল্টেজ সোর্স আছে ইন্ডিপেন্ডেন্ট, সেটাকে ইনঅ্যাক্টিভ করার নিয়ম হচ্ছে শর্ট করতে হবে। সো এটাকে আমরা শর্ট করব।
শর্ট করে বাকি যা আছে সেগুলোকে আগে ড্র করে নিব। ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে শর্ট করব বা ওপেন করব, ডিপেন্ডেন্টটাকে কিছুই করা যাবে না, ওটা থাকবে। 1.5 ix আর এটা হচ্ছে আমাদের ix, এটা 5, এটা 3 আর এটা 4। আর এই জায়গাটা কি করতে বলা হয়েছে, শর্ট করব আমরা, কেন? কারণ এটা ভোল্টেজ সোর্স, ওই জন্য এখানে আমরা শর্ট করে দিলাম, শর্ট করলাম। এখন আমাদের এখান থেকে রেজিস্ট্যান্স বের করতে হবে। সো কোনো সার্কিটে যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স বাদ দেওয়ার পরেও যদি ডিপেন্ডেন্ট সোর্স রয়ে যায়, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে সেই টার্মিনালের মধ্যে একটা 1 ভোল্টের সোর্স কানেক্ট করতে হবে। কেন কানেক্ট করতে সেগুলো কিন্তু এখন বলতেছি না, কারণ এটা আমাদের প্রবলেম সলভিং ভিডিও। অ্যাকচুয়ালি যেখানে আমরা থিওরেমটা পড়াইছি ওইখানে ডিটেলসে বলা আছে। সো কারো প্রবলেম থাকলে সেই ভিডিওটা আগে দেখে তারপরে প্রবলেম সলভিং ভিডিও অবশ্যই দেখবে, তাই না? সো আমরা এখানে একটা 1 ভোল্টের সোর্স কানেক্ট করলাম, করার পর এখন এই সোর্সের ভিতরে যে কারেন্ট যাবে সেই কারেন্টটাকে আমরা ক্যালকুলেট করব, অর্থাৎ এই কারেন্টটা ক্যালকুলেট করে তারপরে রেজিস্ট্যান্স বের করতে পারবো। সো সেটা করার জন্য আমরা মেশ অ্যানালাইসিস করব। এখানে 3টা মেশ আছে। সো মেশগুলোর নাম দিলাম I1, যেহেতু আগে স্মল লেটার ইউজ করছে, এখন ক্যাপিটাল ইউজ করব। I1, I2, I3। সো এখানে আবার সুপার মেশ হচ্ছে। সো I2 মাইনাস I1 ইকুয়াল, লাল লিখলে অনেক এমন দেখতে প্রবলেম হয়। সো 1.5 Ix। সো এখানে Ix এর ভ্যালু আগের মতোই, Ix ইকুয়াল টু I2 বসবে। সেটা হিসাব করলে I1 প্লাস 0.5 I2 ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 1। এরপর KVL ইন সুপার মেশ, সুপার মেশ বলতে যেটা বাদ দেওয়ার পরে, তাহলে এখান থেকে শুরু 5I1, 3I2, 4I2 মাইনাস I3, কারণ এটা কমন বাহুতে আছে, এই যে 4I2 মাইনাস I3, তারপর শেষ। তাহলে 5I1, 3I2, 4I2 মাইনাস I3 ইকুয়াল 0। সো যোগ বিয়োগ করলে I1 আছে একটাতেই 5I1, I2 দেখতে পাচ্ছি 7, আর I3 দেখা যাচ্ছে -4, ইকুয়েশন নাম্বার 2। লাস্ট হচ্ছে KVL ইন মেশ 3। মেশ 3 মিনস এই যে এই জায়গা থেকে এইদিকে, প্লাস 1 ভোল্ট প্লাস 4 I3 মাইনাস I2 ইকুয়াল 0। সো কারণ মেশের প্রবলেম থাকলে মেশের ভিডিও আলাদা দেওয়া আছে, সেখানে দেখতে হবে। সো এখানে দেখতে হচ্ছে -4I2 প্লাস 4I3 ইকুয়াল -1। এই 1 কে ওই পাশে দিয়ে দিলাম আমরা, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। সো আমি ক্যালকুলেটর সলভ করি বরাবরের মতোই। তো সলিউশন করলে I1 আসবে, I2 আসবে, I3 আসবে। So I1 আছে 1 এম্পিয়ার, I2 -2 এম্পিয়ার। মাইনাস মিনস ডিরেকশন হচ্ছে উল্টা হবে বা রিভার্সড হবে, আমরা যেভাবে ধরছি। আমরা যে গেস করছি ক্লকওয়াইজ হবে, সে ক্লকওয়াইজ না হয়ে অ্যান্টি ক্লকওয়াইজ হবে আর কি। সো এটা হচ্ছে I3। তাহলে আমাদের অ্যাকচুয়ালি দরকার ছিল রেজিস্ট্যান্স, রাইট? এ আর বি এই পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স। এখন দেখি এ আর বি এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ কত, 1 ভোল্ট, কারেন্ট কত, I3। তাহলে রেজিস্ট্যান্সটা কত হবে? আমরা তো জানি I ইকুয়াল টু ভি বাই আর। সো আর ইকুয়াল টু ভি বাই আই। সো RTH ইকুয়াল টু ভি বাই আই। ভি হচ্ছে 1 ভোল্ট, আমরা এখানে 1 ভোল্ট কানেক্ট করছি, তুমি চাইলে 2 ভোল্ট কানেক্ট করতে পারো। 2 ভোল্ট কানেক্ট করে এখানে 2 হবে, এখানে 2 হবে। তারপর সলিউশন অনুযায়ী চেঞ্জ এসে এখানে 2 বাই কারেন্ট I3 করবা। সো এখানে I3 হচ্ছে, এখানে একটা মডুলাস দিয়ে দিবা, কারণ আমরা জানি রেজিস্ট্যান্স ঋণাত্মক হয় না। সো 1 বাই, অথবা I3 ভ্যালু মাইনাস আসলেও প্লাস বসাবা,
2 দুইবার হয়ে গেছে। সো ভ্যালুটা আমি বের করি একটু। সেটা আমাদের আসতেছে 0.444 ওহম। সেটা মিলিতে নিলে 1000 দিয়ে গুণ করলে 444 ওহম মিলি ওহম হবে। সো বইয়ে মানে অ্যান্সারটা 444 মিলি ওহমই দেওয়া আছে। সো 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারো। আশা করি এই প্রবলেমটাও বুঝতে পারছো। নেক্সট প্রবলেমে যাচ্ছি। এটা একটা নর্টনের প্রবলেম। সো নর্টনের প্রবলেমের সাথে থেভেনিনের প্রবলেমের একটাই পার্থক্য, সেটা হচ্ছে শুধু কারেন্টের ক্ষেত্রে। তো রেজিস্ট্যান্সের নিয়মটা আগের মতোই থাকবে। সো আমি রেজিস্ট্যান্সেরটা আগে করব, যেহেতু সেম নিয়মেই আছে না, যেটা নতুন ওইটাই আগে করি। তাহলে আগে নর্টন কারেন্টটাকে আগে করব। সো নর্টন কারেন্টের নিয়মটা কি? নর্টন কারেন্টের নিয়ম হচ্ছে বা ডেফিনেশন কি, যে দুই পয়েন্টের সাপেক্ষে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে, অর্থাৎ টার্মিনাল এ এন্ড বি এর সাপেক্ষে তো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে। তো ওই পয়েন্ট দুইটাকে যদি আমরা শর্ট করে দেই, শর্ট মানে হচ্ছে ডিরেক্টলি কানেক্ট করে দেই, তাহলে এই শর্ট পয়েন্টের ভিতরে যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টের নাম হচ্ছে নর্টন কারেন্ট অর শর্ট সার্কিট কারেন্ট। আরেকবার একটু বলি আমি, যে দুইটা পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে, সেই দুই পয়েন্টকে আমরা কি করব? শর্ট করব। শর্ট করলে ওই শর্ট পাথ এর মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হবে সেই ফ্লোটার নামই হবে নর্টন অর শর্ট সার্কিট কারেন্ট। অর্থাৎ সার্কিটে আর কোনো চেঞ্জ নাই, বাকি সবই সেম থাকবে, সেটা শর্ট করার পরে এখন এই কারেন্টটা বের করতে হবে আমাদের। সেই কারেন্টটা বের করার জন্য আমরা কি করব? মেশ অ্যানালাইসিস করব, রাইট? সো এটাকে মেশ অ্যানালাইসিস করার জন্য এখান থেকে তিনটা মেশ আছে, একটা দুইটা তিনটা মেশ আছে। যদিও এই রেজিস্ট্যান্সটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এই মেশের ভিতরে কোনো কারেন্ট ফ্লো হবে না। এই যে এই রেজিস্ট্যান্সের ভিতরে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ এদিকে শর্ট করা হয়েছে, তার মানে সব কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে। সো আমরা ওইটা যদি নাও বুঝতে পারো তুমি, কোনো সমস্যা নাই, না বুঝলেও আমরা মনে করি এখানে শর্ট হয়েছে, এটা বুঝতেছি না, এটা বাদ দিব যে সেটা বুঝতেছি না, সেটা না বুঝে মনে করে আমি ম্যাথটা সলভ করে তাও দেখো মিল। আর কেউ যদি বুঝে যাও এটা যে বাদ, তাহলে এটা বাদ দিয়ে করলে তখন দুইটা মেশ হবে, এই একটা মেশ এই একটা মেশ, আর এটা বাদ না দিয়ে করলে তিনটা মেশ হবে। সো আমি না দিয়েটাই করি, কারণ দিয়েটা তো ইজি, তাই না? সো এটাকে I1 ধরলাম, এই মেশের যে কারেন্ট সেটা I1, এটা I2, এটা I3। সো এখানে সুপার মেশ হবে, এখানে 10 এম্পিয়ার যে কারেন্ট সেটা I2 মাইনাস I1 ডিফারেন্স হবে, I2 মাইনাস I1 ইকুয়াল টু 10 এম্পিয়ার। সো এখান থেকে ইকুয়েশন লিখলে মাইনাস I1 প্লাস I2 ইকুয়াল টু 10, এটা ইকুয়েশন নাম্বার 1। নেক্সট সুপার মেশে হচ্ছে আমরা KVL অ্যাপ্লাই করব। সো KVL ইন সুপার মেশ, সেখান থেকে শুরু করি আমরা, এখান থেকে শুরু করলে প্লাস 2Vx, Vx এর পরে বসাচ্ছি, তারপরে এখান থেকে প্লাস 2 I2 মাইনাস I3, যে স্মল লেটার I2 মাইনাস I3 প্লাস 6 I1 0। আরেকবার বলি, প্লাস 2Vx প্লাস 2 I2 মাইনাস I3 6 I1। এখন আসি Vx এর ভ্যালু বসাইতে হবে। সো Vx ইকুয়াল টু কি, এখানে আমাদের দেখতে পাচ্ছি Vx ইকুয়াল টু, Vx হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ। সো 2 ওহম ইন্টু কারেন্ট, এটার ভিতরে কারেন্ট যাচ্ছে I2 মাইনাস I1, এটার ভিতরে কারেন্ট হচ্ছে I2 মাইনাস I1 কেন, সরি I2 মাইনাস I3। সো Vx এর ভ্যালু এখানে বসাবো আমরা 2 ইন্টু এটা, সো 2 to 4 হয়ে যাবে, তাহলে 4 I2 মাইনাস I3 প্লাস 2I2 মাইনাস 2I3 প্লাস 6I1। সেটা সাজিয়ে লিখি আমরা, I1 দেখতে পাচ্ছি 6I1, I2 এখানে আছে প্লাস 4 প্লাস 2, সো প্লাস 6I2, আর I3 দেখতে পাচ্ছি মাইনাস 4 মাইনাস 2, সো মাইনাস 6I3 ইকুয়াল 0। সেটা 6 দ্বারা ডিভাইড করে দিতে পারো অথবা এভাবে রাখতে পারো। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। আর লাস্ট ইকুয়েশন হচ্ছে KVL ইন মেশ 3।
সেখান থেকে শুরু করি আমরা, এদিক থেকে গেলে দেখতে পাচ্ছি কি এখানে কিছু নাই। তারপরে যে এখানে 2i3 মাইনাস i2 ইকুয়াল 0। আরেকবার একটু বলি, এখান থেকে শুরু করলাম, কিছু পাচ্ছি না, কিছু নাই। যে রেজিস্ট্যান্সের ভ্যালু 2, কারেন্ট হচ্ছে i3 মাইনাস i2 কেন, কারণ আমি লুপ 3 তে আছি, সো i3 পজিটিভ i2 নেগেটিভ ধরতে হবে। সো এখান থেকে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি, 2 এদিকে ভাগ করে দাও, i2 মাইনাস i2 প্লাস i3 ইকুয়াল 0। এটা ইকুয়েশন নাম্বার 3। ইন্টারেস্টিং ব্যাপার কি, এই যে i2 আর i3 কি হয়েছে, সমান হয়েছে। i2 i3 সমান, এটার মানে হচ্ছে ভ্যালু সমান আর কি, মান সমান। এখন আসো i2 আর i3 ডিরেকশন কিন্তু উল্টা, একটা নিচের দিকে একটু উপরের দিকে করতে, তার মানে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে লব্ধি কারেন্ট 0 হয়ে যাবে, যেহেতু i2 i3 সমান হয়ে গেছে। ওইটা আমরা সেজন্য বললাম শুরুতে, তুমি যদি বুঝতে পারো যে এই পাশে যেহেতু শর্ট করা হয়েছে সেহেতু এদিকে কোনো কারেন্ট যাবে না, সেহেতু তুমি চাইলে এটা একবারে বাদ দিয়ে দুইটা লুপ নিয়ে ম্যাথটা করতে হবে। দুইটা লুপের ক্ষেত্রে তখন একটা ইকুয়েশন 1 আর 2 আসবে, 3 আর আসার প্রয়োজন নাই। সো বুঝতেই পারতেছো তখন ম্যাথটা কি হবে। সো সলভ করে হচ্ছে i1 i2 i3 বের করি। সো আমরা ভ্যালু পাচ্ছি i1 0 এম্পিয়ার, এটা 10 এম্পিয়ার, এটাও 10 এম্পিয়ার। সো আমাদের দরকার হচ্ছে in। সো in মিন্স i3, in মিন্স কি i3, মানে এই লুপ 3 যে কারেন্ট সেটা হচ্ছে আমাদের in। সো নর্টন কারেন্ট in ইকুয়াল টু i3 হচ্ছে 10 এম্পিয়ার। সো আমাদের নর্টন কারেন্ট 10 এম্পিয়ার, এটা মিলছে। আশা করি বুঝতে পারছো নর্টনের ব্যাপারটা। সো আমাদের এখানে আজান হচ্ছে, আজানটা শেষ হোক, তারপর আবার শুরু করতেছি। সো আমরা এখন রেজিস্ট্যান্স করবো। সো রেজিস্ট্যান্স করার জন্য, রেজিস্ট্যান্স আগের নিয়মেই থাকবে, রেজিস্ট্যান্সের নতুন কোনো নিয়ম নেই। থেভেনিনের জন্য যা নিয়ম, থেভেনিন রেজিস্ট্যান্স আর নর্টন রেজিস্ট্যান্স আসলে সেম। সো এটা করার জন্য আমাদের কি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে বাদ দিয়ে দিতে হবে। সো ইন্ডিপেন্ডেন্ট সোর্স এখানে একটাই আছে, কারেন্ট সোর্স, সেটা ওপেন করে দিতে হবে, রাইট? এটা ওপেন, এটা বাদ। সো এটা বাদ দিয়ে আবার একটু ড্র করার ট্রাই করি এটাকে। সো এখানে একটা রেজিস্ট্যান্স আসবে 6 ওহম, এখানে প্লাস মাইনাস সেখানে যে কারেন্ট সোর্স আছে সেটাকে আমরা এখানে শর্ট করে ওপেন করে দেব, সরি ওপেন করে দিলাম, মানে তাহলে এখানে 6 ওহম, এখানে আছে 2 ওহম, এটা হচ্ছে 2vx, আর vx হচ্ছে এই জায়গার যে ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের vx, আর এইদিকে আবার এটা a পয়েন্ট, এটা b পয়েন্ট। এখন আসি এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স বাদ দেওয়ার পরেও কোনো সোর্স রয়ে গেছে কিনা। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স রয়ে গেছে। তো আমাদের নিয়মটা হচ্ছে কি, এখানে একটা 1 ভোল্টের সোর্স কানেক্ট করতে হবে। এখানে 1 এম্পিয়ারের কারেন্ট সোর্স কানেক্ট করেও ম্যাথটা করা যায়। সো কেউ চাইলে ওইটাও করতে পারে, সমস্যা নেই। সো 1 ভোল্টের আমরা সোর্স কানেক্ট করলাম, কারেন্ট সোর্স কানেক্ট করে তখন ভোল্টেজ বের করতে হয়। তারপরে হচ্ছে আর ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট করতে হয়, অর্থাৎ যে ভোল্টেজটা বের হবে সেই ভোল্টেজটাই হবে রেজিস্ট্যান্স। সো যে কোনো একটা নিয়ম শিখো। আর একটা হচ্ছে যা জেনে রাখো, প্র্যাকটিসের জন্য একটা করবা, আর একটা জানার জন্য দুইটাই শিখবা, বাট প্র্যাকটিস বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য একটা ফলো করবা, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো এটা করার পর আমাকে করতে হবে এই জায়গায় যে কারেন্ট সেটা বের করতে হবে। সো সেটা করার জন্য অ্যাকচুয়ালি সব কারেন্টই বের করতে হবে। সো আমরা ধরে নিচ্ছি এটা মেশ 1 এর কারেন্ট i1, মেশ 2 এর কারেন্ট i2, যেহেতু দুইটা মেশ আছে। সেখানে সুপার মেশ হবে না, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল দুইটা মেশ হবে। সো দুইবার KVL দিতে হবে। সো KVL 1, আমি আরো কিছু লিখছি না, KVL 1 এ হচ্ছে 6i1 প্লাস 2vx প্লাস 2i1 মাইনাস i2 ইকুয়াল 0। আরেকবার বলি যে 6i1 প্লাস 2vx প্লাস 2i1 মাইনাস i2, তবে শেষ হয়ে গেল ইকুয়াল 0। এখন vx এর ভ্যালু বসাইতে হবে, vx ইকুয়াল টু vx হচ্ছে 2 ওহমের ভোল্টেজ, সো 2 ওহম ইনটু কারেন্ট হচ্ছে i1 মাইনাস i2। সেটা এখানে বসাই আমরা, 6i1 প্লাস 2 ইন্টু 2vx, অর্থাৎ 4 ইন্টু i1 মাইনাস i2
2i1 minus 2i2 equal 0 সো এখানে i1 হচ্ছে 6 4 10 আর 2 12 আর i2 minus 4 minus 2 minus 6 equal 0 in the equation number 1 similarly mesh 2 তে যদি আমরা KVL অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে শুরু করলাম +1 ভোল্ট +2 i2 minus i1 equal 0 so এটা আমরা পাচ্ছি 2i1 minus 2 যেখানে i2 minus i1 2 হবে এটা রাইট so আমরা হচ্ছে minus 2i1 plus 2i2 equal minus 1 এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 সো এটাকে আমরা সলভ করি এখন সো আমরা সলভ করে आंसर পাচ্ছি i1 equal to minus 0.5 ampere or i2 equal to minus 1 ampere so আমরা লিখব RTH অথবা RN থেভেনিন রেজিস্ট্যান্স বা নর্টন রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভোল্টেজ হচ্ছে 1 কারেন্ট হচ্ছে i2 তার মডুলাস অর্থাৎ 1 বাই -1 তার মডুলাস অর্থাৎ 1 ওহম i2 কেন কারণ আমরা যে ভোল্টেজ সোর্সটা নিয়েছি সেটার ভিতর দিয়ে i2 কারেন্টের ফ্লো হচ্ছে সো এই যে থেভেনিন রেজিস্ট্যান্স বা নর্টন রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম সো নেক্সট প্রবলেমে যাচ্ছি নেক্সট প্রবলেম হয়তো ম্যাক্সিমাম পাওয়ারের উপরে determine the value of RL that will draw on the maximum power from the rest of the circuit in the figure মানে এই সার্কিটের কথা বলা হচ্ছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পাওয়ার অর্থাৎ RL এর ভ্যালু তোমাকে বের করতে হবে যেন এই সার্কিটটা কি করে ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো করে বা ড্র করে বা নেই সো ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন হচ্ছে RL এর ভ্যালু RTH বা থেভেনিন রেজিস্ট্যান্সের সমান হতে হবে সো আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে আগে থেভেনিন সার্কিটে কনভার্ট করে ফেলা থেভেনিন সার্কিটে কনভার্ট করার জন্য দুইটা কাজ করতে হবে থেভেনিন ভোল্টেজ আর হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স দুইটাই বের করতে হবে সো আমরা একটা একটা করি থেভেনিন ভোল্টেজটা আগে করি থেভেনিন ভোল্টেজের নিয়ম হচ্ছে কি RL যদি করতে বলছে আগে সো RLটা আগে করি তারপর থেভেনিন কারেন্ট সো থেভেনিন রেজিস্ট্যান্সটা আগে বের করি সেটা করার জন্য ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে বাদ দিয়ে দিবি ইন্ডিপেন্ডেন্ট সোর্স এখানে একটাই আছে সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স এটাকে বাদ দিয়ে দিলে বাদ দিয়ে মানে শর্ট করা আর এই প্রান্ত যেটা এটা তো আগে ওপেন করে নিব আমরা RLটা খুলে রাখবো সো দেখতে দেখেন এরকম হবে সার্কিটটা এটা বাদ হয়ে গেল তার মানে এটা এক লুপের একটা সার্কিট সো ওয়ান লুপের এই সার্কিটের জন্য আমাদের কি করতে হবে আচ্ছা এখানে একটু ডিটেইলসে বলি আমি সো ইন্ডিপেন্ডেন্ট সোর্স বাদ দেওয়ার পর যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স এখনো রয়ে গেছে সেজন্য এখানে একটু 1 ভোল্টেজ সোর্স কানেক্ট করে একটু আগে যে কাজটা করছি আর কি থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হবে সেটা হচ্ছে 1 ভোল্ট সেটা কানেক্ট করলে আমাদের দুইটা লুপ আসতেছে একটা i1 একটা i2 সো i1 i2 দেওয়ার পর এখানে আমরা মেশ অ্যাপ্লাই করব সো মেশ KVL ইন মেশ 1 সেখান থেকে শুরু করি 2i1 plus 1 into i1 minus i2 plus 3vx equal 0 so এখানে vx এর ভ্যালু বসাতে হবে 2i1 minus i2 plus 3vx so vx এর ভ্যালু বসাবো vx হচ্ছে কি vx কোন জায়গায় ছিল এই যে এই জায়গায় vx ছিল 2 ওহম রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ সেটা হচ্ছে vx অর্থাৎ vx ইকুয়াল টু
2 into I1, Vx equal to 2 into I1, so 2 I1 এটা হচ্ছিল Vx। সো I1 পাচ্ছি কত আমরা 2 3 6 অর্থাৎ 9 I1 minus I2 equals 0, equation number 1। Similarly mesh 2 তে 4 I2 plus 1 minus 3 Vx plus 1 I2 minus I1, 4 I2 Vx এর বেলা আবার বসাই 2 I1 plus I2 minus I1 equal 0। সেটা যোগ বিয়োগ করলে I1 আছে হচ্ছে minus 6 minus minus 7 I1 আর I2 আসে, আচ্ছা আমরা আগে ইকুয়েশন 1 একটু বল না, ঠিক আছে। এখন I2 আসে হচ্ছে 5 I2 আর এই পাশে একটা কনস্ট্যান্ট 1 আছে, সেটা ওই পাশে দিয়ে দিলাম -1। এটা ইকুয়েশন নাম্বার 2। সো ইকুয়েশন 1 আর 2 সলভ করি, এটা আর এটা। সো দুটি ইকুয়েশন সলভ করে আমরা পাচ্ছি I1 ইকুয়াল টু, আমি ক্যালকুলেটর করে একবার লিখতেছি, -1/38 এম্পিয়ার আর I2 ইকুয়াল টু -9/38। সো আমাদের রেজিস্ট্যান্স হবে কত, RTH ইকুয়াল টু ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট ডিভাইডেড বাই কারেন্ট হচ্ছে I2, সো 1/I2 অর্থাৎ 38/9, 38 আমি একবার লিখতেছি 38/9, এটাকে দশমিকে নিয়ে গেলে 34 পয়েন্ট সামথিং হবে, 4.22। সেটা হচ্ছে আমাদের RTH এর ভ্যালু, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ারের জন্য RL will be equal to the RTH equal to the 4.22 ওহম রেজিস্ট্যান্স। সো এটা মিলছে এখানে দেখে, হ্যাঁ এই যে RTH হচ্ছে হলো 4.22। এরপরে VTH বের করতে হবে। সো VTH এর দিকে একটু মনোযোগ দিই আমরা, কারণ পাওয়ার বের করতে হবে, ম্যাক্সিমাম পাওয়ার ফর্মুলাতে VTH আছে। সো VTH বের করব আমরা। সো VTH বের করার জন্য কি করতে হবে, টার্মিনাল দুটোকে ওপেন করে দিতে হবে, অর্থাৎ এটা বাদ দিয়ে দিতে হবে। সো এটা বাদ দিয়ে আমরা আবার ড্র করি 2 4 1 সেখানে ওপেন থাকবে। এখানে ভোল্টেজটা হচ্ছে Vx। সো এটা 1 লুপের সার্কিট। সো 1 লুপের সার্কিটের জন্য জাস্ট একটা কারেন্ট তুললেই হবে I1, কিন্তু ওপেন রেখেই আমরা ভোল্টেজ বের করব। ওপেন সার্কিট যে ভোল্টেজ সেটাতে থেভেনিন ভোল্টেজ, সো ওইটা ওপেনই থাকবে। সো এখানে I1 না ধরে শুধু I ধরলেও হবে, সমস্যা নেই। তাহলে এখান থেকে KVL অ্যাপ্লাই করো, KVL 2 I1 plus 1 I1 plus 3 Vx minus 9 equal 0। সেখানে আবার I1 এর Vx এর ভ্যালু বসাতে হবে, Vx equal to 2 I1। সো এখানে 2 I1 বসালে Vx equal to 2 I1 বসালে 6 I1 হচ্ছে, তাই আর সামনে আছে, তাহলে 9 I1 equal 9। সো I1 equal to 1 এম্পিয়ার। আমাদের লাগবে হচ্ছে ভোল্টেজ। এখানে আমরা যদি এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে দেই, ভোল্ট মিটার, সেই ভোল্ট মিটার যে ভোল্টেজটা দেখাবে সেটার নামই হবে VTH। সো এটা হচ্ছে আমাদের VTH। এটা করার জন্য আমাদের এই লুপে এখন KVL অ্যাপ্লাই করতে হবে। সো এই লুপে KVL অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, VTH পাবো। সো VTH পাওয়ার জন্য উপরে করে, যেহেতু জায়গা নাই নিচে, সো এখান থেকে KVL অ্যাপ্লাই করো, তাহলে প্লাস VTH minus 3
vx যে bth মাইনাস 3vx, তুমি চাইলে এই বাইরের লুপে অ্যাপ্লাই করতে পারো, সমস্যা নেই, একই ভ্যালুই আসবে। সো মাইনাস 3vx প্লাস 1 i1 প্লাস 1 মাইনাস হবে, অ্যাকচুয়ালি i1টা বিপরীত দিকে যাচ্ছে, আমি যে দিকে যাচ্ছি তার বিপরীত দিকে, সো এটা মাইনাস হবে, মাইনাস 1 i1 প্লাস 4 ইন্টু 0, 4 এর ভিতরে কোনো কারেন্ট যাচ্ছে না, সেজন্য 0 ইকুয়াল 0। দেখো এই ভোল্ট মিটার কানেক্ট করার পর কারো মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে তো আরেকটা লুপ তৈরি হয়েছে, এই লুপে কি কারেন্ট থাকবে? তাহলে এখানে তো i2 ধরতে হতো। তো ভোল্ট মিটার যে লুপে থাকে সেই লুপে কিন্তু কারেন্ট ফ্লো হয় না, কারণ ভোল্ট মিটার আইডিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ ভোল্ট মিটারের মধ্যে কোনো কারেন্ট যায় না, অর্থাৎ এই লুপে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, অর্থাৎ 4 ওহমেও কোনো কারেন্ট যাবে না। সো তুমি এটা ওপেন সার্কিট হিসেবেই চিন্তা করবা। সো এটা কানেক্ট করার পরে কেউ ভেবো না যেখানে দুইটা মেশ তৈরি হয়েছে, মেশ এখন একটাই আছে। আরেকবার বলি, ভোল্টমিটার কানেক্ট করার পর যে লুপটা তৈরি হচ্ছে সেখানে কেভিএল অ্যাপ্লাই করতেছি, তাহলে প্লাস ভিটিএইচ মাইনাস 3vx মাইনাস 1i1, কেন মাইনাস? কারণ i1 নিচের দিকে, আমি যাচ্ছি উপরের দিকে, আর 4 ইন্টু 0 কারণ এখানে কোনো কারেন্ট নাই। সো ভিটিএইচ ইকুয়াল টু কত আসতেছে আমাদের ফাইনালি? সেটা তো 0 হয়ে গেল। vx এর হলো আগের মতোই আছে 2i1, তাহলে 3vx মানে হচ্ছে 6i1, আবার এখানে আরেকটা আছে, তাহলে 7i1 হবে। আমি একবারে লিখবো 7i1, i1 এর ভ্যালু আছে হচ্ছে 1, বের করা আছে 7 ভোল্ট। এই যে i1 এর ভ্যালু মাত্র বের করছি, সেটা নিয়ে আমি উপরে বসেছি। এই হচ্ছে আমাদের ভিটিএস 7 ভোল্ট। তাহলে আমাদের Pmax কত হবে? তাহলে Pmax এর ফর্মুলা হচ্ছে, যারা Pmax এর ফর্মুলা কই থেকে লিখতেছি কোয়েশ্চেন আছে, তারা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের লেকচারটা আবার দেখবে, ওইখানে আমরা ডেরিভেশন করে দেখাইছি যে ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলা এটাই। তাহলে ভিটিএইচ স্কোয়ার ইন্টু 4, সরি ডিভাইডেড বাই 4 ইন্টু আরটিএইচ, আরটিএইচ কত জানো বের করলাম 4.22। সো একটু হিসাব করে দেখি, 7 স্কোয়ার divided by 4 into 4.22, 2.9014 ইউনিট হবে ওয়াট। সো এই যে 2.9 ওয়াট। সো আশা করি আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের প্রবলেমটাও সবাই বুঝতে পারছো। সো আমাদের সার্কিট থিওরেমে মোটামুটি প্রবলেম যেগুলো হতে পারে বা প্র্যাকটিস হলেন যতগুলো আছে সবগুলোরই সলিউশন করে দেওয়ার ট্রাই করলাম। এরপর এক্সারসাইজ করে যদি কারো প্রবলেম থাকে ওগুলো পরবর্তীতে ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। সো এই ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আর কারো কোনো প্রবলেম থাকলে বা আমার লেকচার দিতে গিয়ে একটু ভুল থাকলে কেউ কমেন্টে বলতে পারো, আমি সেখানে হচ্ছে কারেকশন করে দিব। আনসার যেহেতু মিলছে তা কিছু টাইপিং মিস্টেক হতে পারে, আর আমি অনেকদিন পরে ক্লাস নেওয়াতে আমার নতুন সেট আপে একটু লেখা হিজিবিজি দেখাচ্ছে, সো এটা একটু কনসিডার করে নিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।